প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এই ক্লাসে দেখব এই 11টা সূত্রের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কিভাবে করতে হয়। এখানে কিছু কিছু সূত্র আছে বাংলাতে লেখা, আবার কিছু কিছু সূত্র আছে ইংরেজিতে লেখা। যে সূত্রগুলো বাংলাতে লেখা আছে সেই সূত্রগুলোর অ্যালগরিদম এবং ফ্লোচার্ট বাংলাতেই করার চেষ্টা করবা। যে সূত্রগুলো ইংরেজিতে দেওয়া আছে সেই সূত্রগুলোর অ্যালগরিদম এবং ফ্লোচার্ট ইংরেজিতে করার চেষ্টা করবা। তাহলে শুরু করা যাক। প্রথমে দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো হাফ ইনটু ভূমি গুণ উচ্চতা। তোমরা যখন এ সকল অ্যালগরিদম করতে যাবা তখন তোমাদেরকে অবশ্যই অ্যালগরিদমের ধাপগুলো অনুসরণ করতে হবে। তোমাদের সুবিধার্থে আমি অ্যালগরিদমের ধাপগুলো লিখে রাখছি। দেখো, প্রথম ধাপে কাজটা শুরু করতে হবে। তাহলে একটা অ্যালগরিদমের প্রথমে কাজটা শুরু করতে হয়, তখন আমরা কিভাবে লিখব? জাস্ট এখানে আমরা শুরু কথাটা লিখে দেব। শুরু, এভাবে শুরু কথাটাই লিখে দেব, আর কোনো কিছু লিখতে হবে না। দ্বিতীয় ধাপে উপাত্ত গ্রহণ বা অজানা মান জানতে হবে। তাহলে দেখো, এই সূত্রের ভিতর আমার অজানা মান কোনগুলো? হাফ, এটার মান হচ্ছে আমার জানা। এখানে ভূমি এবং উচ্চতা এই দুইটার মান আমার এখানে দেওয়া নাই, এই সূত্রের ভিতর দেওয়া নাই। সেক্ষেত্রে ভূমি এবং উচ্চতা এই দুইটার মানই হচ্ছে কি আমার অজানা। তাহলে আমরা এভাবে লিখব, ভূমি ও উচ্চতার মাপ গ্রহণ। এভাবে আমরা লিখে দেব, কেননা আমরা এখানে কোনো ক্যালকুলেশন করতেছি না, যার কারণে আমরা এইখানে ক্যালকুলেশনের কোনো মান লিখব না, সরাসরি লিখব যে ভূমি ও উচ্চতার মাপ গ্রহণ। এভাবে আমরা লিখে দেব, ঠিক আছে? তাহলে দেখো, তৃতীয় ধাপে কি করতে বলছে? তৃতীয় ধাপে প্রক্রিয়াকরণ বা গাণিতিক কার্য সম্পাদন করতে হবে অথবা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই সূত্রের ভিতর তো আমার সিদ্ধান্তের কোনো কাজ নেই, সেক্ষেত্রে আমাদের সিদ্ধান্তের কোনো ব্যাপার স্যাপার এই সূত্রের ভিতর আসবে না। আমাদের এই সূত্রের ভিতর গাণিতিক কাজ আছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে গাণিতিক কার্যটাই সম্পন্ন করব। ওকে, তাহলে আমাদের এই সূত্রের ভিতর গাণিতিক কার্য হচ্ছে এই হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এই কথাটাই আমরা তৃতীয় ধাপে সেম লিখে দেব, যেখানে এখানে যেভাবে আছে ঠিক এভাবে এখানে লিখে দেব, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এভাবেই আমরা লিখে দেব। তাহলে প্রথম ধাপে কাজটা শুরু করবা। দ্বিতীয় ধাপে তোমার সূত্রের ভিতর যে মানটা অজানা থাকবে সেটার মান এভাবে লিখে দেবা। বাংলায় থাকলে এভাবে লিখবা, আর ইংরেজিতে থাকলে কিভাবে লিখতে হবে সেটা আমি ওই পরবর্তীতে বলে দেব, যে ইংরেজিতে থাকলে কিভাবে লিখতে হয়। তাহলে বাংলাতে লিখবা ভূমি ও উচ্চতার মাপ গ্রহণ, অর্থাৎ তোমার সূত্রের ভিতর যেটা অজানা মান থাকবে সেভাবে এইখানে লিখে দেবা। এই যে আমি এখানে যেভাবে লিখছি এভাবে লিখে দেবা। পরবর্তী ধাপে তৃতীয় ধাপে এখানে যে সূত্রটা থাকবে সেই সূত্রটা সেম বসায় দিবা, তাহলে হয়ে যাবে। পরবর্তী ধাপে কি বলছে দেখো, পরবর্তী ধাপে ফলাফল প্রদর্শন করতে হবে। তাহলে ফলাফল প্রদর্শন করতে হবে, যেহেতু আমরা এই সূত্রের কোনো ক্যালকুলেশন করতেছি না, অর্থাৎ তুমি যখন কম্পিউটারকে এই সূত্রটা বলে দিবা তখন কম্পিউটার একটা ফলাফল নিয়ে আসবে। যখন কম্পিউটার এটার একটা ফলাফল নিয়ে আসবে তখন 4 নাম্বার ধাপে কম্পিউটার ওই ফলটাকেই সে প্রিন্ট করে দিবে। যেহেতু আমরা এই সূত্রের কোনো ক্যালকুলেশন করতেছি না, সেক্ষেত্রে আমরা লিখে দেব যে ফলাফল প্রদর্শন। ফলাফল প্রদর্শন, এভাবে আমরা লিখে দিব যে ফলাফল প্রদর্শন। এই কথাটাই আমরা এখানে লিখে দেব, কেননা আমরা এই সূত্রের কোনো ক্যালকুলেশন করতেছি না। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। পরবর্তী অর্থাৎ সর্বশেষ ধাপে কি বলছে দেখো, সর্বশেষ ধাপে কাজটা শেষ করতে হবে। হ্যাঁ, যখন কম্পিউটার এই সূত্রের একটা ফলাফল নিয়ে আসবে তখন কম্পিউটার এই অ্যালগরিদমটাকে শেষ করে দিবে। তাহলে আমরা 5 নাম্বার ধাপে লিখব কাজটা শেষ। এভাবে শেষ কথাটা লিখে দিব, তাহলেই হয়ে যাবে। এইখানে যে 11টা সূত্র আছে এই 11টা সূত্র এভাবেই শেষ হবে এবং এই 5টা ধাপে শেষ হবে। এখানে এই 11টা সূত্র 5টা ধাপে শেষ হয়, যার কারণে আমি এই 5টা ধাপ এভাবে লিখে রাখছি, ঠিক আছে? তোমাদেরকে এভাবে বলে দিলাম। এখন তোমাদের হয়তো কনফিউশন থাকতে পারে যে এই সূত্রগুলো কি 5টা ধাপেই কি শেষ হবে? হ্যাঁ, এই যে এখানে 1 থেকে 11টা সূত্র এভাবে 5টা ধাপে শেষ হবে। একটু ব্যতিক্রম আছে এই 4 নাম্বারটা, ঠিক আছে? আমি এখনই বুঝিয়ে দেব, তোমাদেরকে বুঝিয়ে দিলে তোমরা বুঝতে পারবা। তো তোমরা যদি এই একটা অ্যালগরিদম পারো বাকিগুলো সেম একই নিয়মে যাবে, ঠিক আছে? তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রথমে কাজটা শুরু করবা। দ্বিতীয় ধাপে অজানা মান গ্রহণ করবা, ভূমি ও উচ্চতার মাপ গ্রহণ। তৃতীয় ধাপে এই সূত্রটাই এখানে বসায় দেবা। চতুর্থ ধাপে 4 নম্বর ধাপে ফলাফল প্রদর্শন করবা, জাস্ট ফলাফল প্রদর্শন এই কথাটাই লিখে দিবা। 5 নম্বর ধাপে
কাজটা শেষ করে দিবা, শুধু শেষ কথাটা লিখবা, তাহলে হয়ে যাবে। এখন আমি তোমাদেরকে দেখাবো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট। আমরা জানি অ্যালগরিদমের চিত্রায়িত রূপকে বলা হয় ফ্লোচার্ট। শুধু অ্যালগরিদমকে চিত্রের মাধ্যমে প্রকাশ করে দিলে সেটা হয়ে যায় কি ফ্লোচার্ট। এখানে যে 5টা ধাপ আছে, এই 5টা ধাপের জন্য 5টা চিত্র হবে। শুরুর জন্য একটা চিত্র আছে, অজানা মানের জন্য একটা চিত্র আছে, গাণিতিক কাজের জন্য একটা চিত্র আছে, ফলাফল প্রদর্শনের জন্য একটা চিত্র আছে, কাজটা শেষ করার জন্য আরেকটা চিত্র আছে। এই চিত্রগুলো বসায় দিলে সেটা হয়ে যায় কি ফ্লোচার্ট। তোমাদের সুবিধার্থে আমি ফ্লোচার্টের যে যে ব্যবহৃত চিত্রগুলো প্রয়োজন হয় সেগুলো আমি অঙ্কন করে রাখছি। এখানে দেখো, এই ডিম্বের মতোই চিত্রটা ব্যবহার করা হয় কোনো কাজ শুরু এবং শেষ করার জন্য। সামান্তরিকের এই চিত্রটা ব্যবহার করা হয় ইনপুট এবং আউটপুট মান প্রদর্শন করার জন্য। আয়তক্ষেত্রের এই চিত্রটি প্রসেসিং অর্থাৎ গাণিতিক কাজ করার জন্য ব্যবহার করা হয়। এটাকে বলা হয় ডিসিশন প্রতীক। এটা আপাতত আমাদের লাগতেছে না। আমাদের যে এখানে 11টা সূত্র আছে, এই 11টা সূত্রের মধ্যে আমাদের লাগবে এই চিত্রটা আর এই চিত্রটা, এই 3টা লাগবে, আর হচ্ছে এই সর্বশেষ এরো চিহ্নটা লাগবে। ঠিক আছে, এই 2টা চিত্র আপাতত আমাদের লাগতেছে না, সো এগুলো নিয়ে আমি এখন কথা বলতেছি না। ঠিক আছে, আমি শুধু কথা বলবো এই 3টা এবং সর্বশেষ এটা। তাহলে দেখো, অ্যালগরিদমে চিত্রায়িত রূপকে বলা হয় ফ্লোচার্ট। তাহলে শুরুর জন্য এই ডিম্বাকার চিত্রটি অঙ্কন করতে হয়। তাহলে এভাবে শুরুর জন্য ডিম্বাকার চিত্র অঙ্কন করে দেব, মাঝখানে লিখে দেব কি শুরু, এভাবে শুরু কথাটা লিখে দিব। ঠিক আছে, অজানা মানের জন্য এই সামান্তরিকের চিত্র অঙ্কন করতে হয়, এভাবে লিখে দেবা, সামান্তরিকের চিত্রটা অঙ্কন করে দেবা, মাঝখানে লিখে দেবা ভূমি ও উচ্চতার গ্রহণ। তোমরা চিত্রগুলো একটু বড় সড়ো করে আঁকায় নিবা যাতে ভিতরে লেখাগুলো সুন্দরভাবে লেখা যায়। ওকে, এখন দেখো, প্রথমে শুরুর জন্য লিখলা এই ডিম্বাকার চিত্র, সামান্তরিকের চিত্র অঙ্কন করতে হয় এই অজানা মানের জন্য। এখন আমাদের এই যে ফ্লোচার্টটা কোন দিকে প্রবাহিত হইতেছে সেই প্রবাহের দিক বোঝানোর জন্য এই এর চিহ্নগুলো ব্যবহার করতে হয়। এরো চিহ্নগুলো এভাবে দিয়ে দিবা, এটা কিন্তু দিতে হবে, না দিলে কিন্তু হবে না। গাণিতিক সূত্রের জন্য এই আয়তক্ষেত্রে চিত্র অঙ্কন করতে হয়, মাঝখানে লিখে দিবা হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ফলাফল প্রদর্শনের জন্য আবার সামান্তরিকের চিত্র অঙ্কন করতে হয়, ফল প্রদর্শন। ওকে, এবং কাজটা শেষ করার জন্য এই আবার প্রথমে যে ডিম্বাকার চিত্র অঙ্কন করছিল এটা শেষের জন্য আবার ব্যবহৃত হবে। অর্থাৎ এই চিত্রটা শুরু এবং শেষ করার জন্য ব্যবহার করা হয়, এটা ইনপুট এবং আউটপুট মান প্রদর্শনের জন্য ব্যবহার করা হয়। আর হচ্ছে এই যে আয়তক্ষেত্রের চিত্রটা ব্যবহার করা হয় গাণিতিক কাজের জন্য ব্যবহার করা হয়। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম, একদম ইজি। মানে অ্যালগরিদমে চিত্রায়িত রূপকে বলা হয় ফ্লোচার্ট। শুধু অ্যালগরিদমকে চিত্রের মাধ্যমে প্রকাশ করে দিবা, তাহলে সেটা হয়ে যাবে কি ফ্লোচার্ট। আর তোমাদের অবশ্যই কিন্তু এই চিত্রগুলো মুখস্থ রাখতে হবে যে কোন চিত্রটা কিসের জন্য ব্যবহার করা হয়। তোমাদের যদি এটা মুখস্থ না থাকে তাহলে কিন্তু তোমরা পরীক্ষার মধ্যে লিখতে পারবে না। তাহলে তোমাদের সুবিধার্থে আমি আরেকটা সূত্র দেখাই তোমাদের। এখন আমি তোমাদেরকে দেখাবো আয়তক্ষেত্রের পরিসীমার নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। আয়তক্ষেত্রের পরিসীমার নির্ণয়ের সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে অ্যালগরিদমে প্রথমে কাজটা শুরু করতে হয়, শুরু কথাটা এভাবে লিখে দিবা। দ্বিতীয় ধাপে কি করতে হয়, অজানা মান গ্রহণ করতে হবে। তাহলে দেখো, তোমার এই সূত্রের ভিতর অজানা মান কোনটা, দৈর্ঘ্য এবং প্রস্থ, এই দুইটার মান হচ্ছে কি অজানা। তাহলে তোমরা এভাবে লিখে দিবা পূর্বের মতো। এখানে লিখছিলাম কি ভূমি ও উচ্চতার মাপ গ্রহণ, তোমরা জাস্ট এখানে লিখে দিবা দৈর্ঘ্য ও প্রস্থের মাপ গ্রহণ, দৈর্ঘ্য ও প্রস্থের মাপ গ্রহণ, এভাবে লিখে দেবা দৈর্ঘ্য ও প্রস্থের মাপ গ্রহণ। তৃতীয় ধাপে এই যে পুরো গাণিতিক যে টার্মটা আছে এখানে লিখে দিবা দৈর্ঘ্য যোগ প্রস্থ, এভাবে লিখে দিবা। ঠিক আছে, 4 নম্বর ধাপে কি করবা, ফলাফল প্রদর্শন করবা, ফলাফল প্রদর্শন। 5 নম্বর ধাপে শেষ করবা। এটাই হলো আয়তক্ষেত্রের পরিসীমার নির্ণয়ের অ্যালগরিদম। দেখো, তাহলে ফ্লোচার্টটা কিভাবে আঁকাবা, শুরুর জন্য এই ডিম্বাকার চিত্র অঙ্কন করবা, শুরু কথাটা মাঝখানে লিখে দিবা। তারপর অজানা মানের জন্য এই সামান্তরিকের চিত্র অঙ্কন করে দিবা, লিখে দিবা দৈর্ঘ্য ও প্রস্থের মাপ গ্রহণ, এভাবে লিখে দিবা। এরপরে লিখবা গাণিতিক কাজের জন্য আয়তক্ষেত্রের চিত্র অঙ্কন করে দিবা, লিখবা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এভাবে লিখে দিবা। তারপর লিখবা ফলাফল প্রদর্শনের জন্য আবার সামান্তরিকের চিত্র অঙ্কন করবা, ফলাফল প্রদর্শন। কাজটা শেষ করার জন্য আবার ডিম্বাকার চিত্র অঙ্কন করে দিবা। এই হলো কি আয়তক্ষেত্রের পরিসীমার নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, একদম সহজ। এখন বাকিগুলো এই একই নিয়মে যাবে। ঠিক আছে, তোমাদের সুবিধার্থে আমি আরেকটা দেখায় দেই। এখন আমরা দেখব বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। এই ভিডিওটাকে পজ করে নিজে করার চেষ্টা করো, তারপর আমার সাথে আনসার মিলিয়ে নেবা। ঠিক আছে,
আমি তোমাদেরকে করে দিতেছি, তোমরা আনসারটা মিলাই নিবা। তাহলে নিজে নিজে একটু করার চেষ্টা করো, বুঝতে পারবে যে তুমি কতটুক পারো। বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো বাহু স্কয়ার। শুরুর জন্য লিখবা শুরু, এখানে অজানা মান হচ্ছে বাহু, তাহলে লিখবা বাহুর মাপ গ্রহণ, বাহুর মাপ গ্রহণ। এখানে কিন্তু বাহু স্কয়ার লেখা যাবে না, ঠিক আছে, বাহুর মাপ গ্রহণ এভাবে লিখতে হবে। তারপর 3 নাম্বার ধাপে আমরা লিখে দেব বাহু স্কয়ার। 4 নাম্বার ধাপে ফলাফল প্রদর্শন, ফলাফল প্রদর্শন। ওকে, 5 নাম্বার ধাপে শেষ, একদম সহজ। একটা পারলে বাকিগুলো একই নিয়মে। শুরুর জন্য ডিম্বাকার চিত্র, শুরু। অজানা মানের জন্য লিখবা সামান্তরিকের চিত্র, লিখবা বাহুর মাপ গ্রহণ। তারপর লিখবা কি গাণিতিক কাজের জন্য আয়তক্ষেত্রের চিত্র, লিখবা বাহু স্কয়ার। এই ফলাফল প্রদর্শনের জন্য এই সামান্তরিকের চিত্র অঙ্কন করে দিবা, ফলাফল প্রদর্শন। কাজটা শেষ করার জন্য আবার শুরুর যে ডিম্বাকার চিত্র সেটা শেষ কথা লিখে দিবা, শেষ। এই হইল কি বর্গের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তোমরা যারা ভিডিওটাকে পজ করে নিজে নিজে করছো, তোমরা কমেন্টে বলে যাবা যে তোমাদেরটা হয়েছে কিনা, ঠিক আছে। তোমাদের সুবিধার্থে আমি আরেকটা দেখাই। এখন আমরা দেখব ফারেনহাইটকে সেলসিয়াসে রূপান্তরের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। ফারেনহাইটকে সেলসিয়াসে রূপান্তরের সূত্র হলো C=F-32 ইন্টু 5/9। এটা হচ্ছে ফারেনহাইটকে সেলসিয়াসে রূপান্তরের সূত্র। এখানে দেখো সূত্রগুলো সবগুলো কি ইংরেজিতে লেখা আছে। এখন এই সূত্রগুলো আমরা ইংরেজিতে করব। তাহলে শুরুর জন্য কি লিখবা স্টার্ট, START, স্টার্ট এভাবে লিখে দেবা। শুরুর স্থলে লিখবা কি স্টার্ট। ওকে, এই দেখো এখানে শুরু লিখছি, এখানে আমরা ইংরেজিতে লিখে দেব কি স্টার্ট। ওকে, তাহলে দেখো এখানে আমরা কি লিখছি অজানা মান লিখছি 2 নাম্বার ধাপে অজানা মান। তাহলে দেখো আমার এই সূত্রের ভিতর অজানা মান কোনটা, এখানে দেখো সির মান কিন্তু আমার অজানা না, সির মান হচ্ছে আমার জানা। কিভাবে জানা, তুমি যখন এই সূত্রের একটা ক্যালকুলেশন নিয়ে আসবা তখন এই ক্যালকুলেশনটা থাকবে কোথায়, সির ভিতরে। তার মানে হচ্ছে আমার সির মান হচ্ছে জানা। তাহলে তোমার এই সূত্রের ভিতর অজানা মান কোনটা বলতে পারবা? হ্যাঁ, এই সূত্রের ভিতর অজানা মান হচ্ছে আমার এফ। এই এফ এর মান হচ্ছে আমার জানা নাই। তাহলে আমরা কিভাবে লিখব, এখানে লিখব এফ এর মাপ গ্রহণ না, এভাবে লিখবো না, আমরা লিখব ইনপুট, ইনপুট এফ লিখবো, এভাবে লিখে দিব। তার মানে এটা হচ্ছে আমার অজানা মান। অজানা মানকে ইংরেজিতে এভাবে লিখতে হয় ইনপুট, ঠিক আছে। তৃতীয় ধাপে আমরা এখানে যে সূত্রটা আছে এই সূত্রটাই এই তৃতীয় ধাপে বসায় দিব, যেভাবে আছে সেভাবেই লিখে দিব। C=F-32 ইন্টু 5/9, যেভাবে আছে সেভাবেই আমরা লিখে দেব। ওকে, 4 নাম্বার ধাপে তুমি 3 নাম্বার ধাপে তুমি কি লিখছো, সূত্র লিখে ফেলছো। 4 নাম্বার ধাপে এখন ফলাফল লিখতে হবে। এইখানে তো তুমি লিখছিলা কি ফলাফল প্রদর্শন, এই কথাটা লিখছিলা। এখানে কি ফলাফল প্রদর্শন লিখবা না, বাংলাতে তো লিখবা না, তোমাকে লিখতে হবে ইংরেজিতে। তাহলে ইংরেজিতে লিখলে কিভাবে লিখবা, প্রিন্ট, PRINT, প্রিন্ট কথাটা লিখবা। এখানে আমরা লিখছিলাম কি ফলাফল প্রদর্শন, তাহলে ফলাফল প্রদর্শনের স্থলে আমরা লিখতে পারি PRINT, প্রিন্ট আউটপুট, OUTPUT, আউটপুট, এই কথাটা লিখতে পারি, প্রিন্ট আউটপুট। কিন্তু দেখো এখানে একটা ব্যাপার আছে। কিরকম ব্যাপার আছে, তুমি যখন এই সূত্রের একটা ক্যালকুলেশন করবা তখন এই সূত্রের ক্যালকুলেশনটা থাকবে কোথায়, সির ভিতরে। যখন সির ভিতরে থাকবে তখন কম্পিউটার এই সি নামক ফোল্ডারটাকে সে প্রিন্ট করে দিবে, ঠিক আছে। সি নামক ফোল্ডার, এটাকে বলা হয় ভেরিয়েবল বা চলক, ঠিক আছে। ভেরিয়েবল বা চলক কি, এটা নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করে দেব তোমাদেরকে। আপাতত একটু জেনে রাখো এই সি নামক এই নামটাকে বলা হয় ভেরিয়েবল বা চলক, এটাকে বলা হয় চলক। এখন চলক কি এটা নিয়ে আরো পরবর্তী ক্লাসে বলে দিব, ঠিক আছে। আপাতত এইটুকু জেনে রাখো। তুমি যখন এটা একটা ক্যালকুলেশন নিয়ে আসবা তখন এটা থাকবে সির ভিতরে, যেহেতু সির ভিতরে থাকবে তখন কম্পিউটার এই সি নামক ভেরিয়েবলটাকে সে প্রিন্ট করে দিবে, ঠিক আছে। আশা করি বুঝাতে পারলাম। 5 নাম্বার ধাপে ইন্ট করে দিবা, END, শেষ করার জন্য ইন্ট, এই কথাটা লিখে দিবা। তাহলে এই অ্যালগরিদম থেকে ফ্লোচার্ট তৈরি করবা। কিভাবে তৈরি করবা, এই শুরুর জন্য এই ডিম্বাকার চিত্র, তারপর লিখবা কি অজানা মান, অজানা মানের জন্য সামান্তরিকের চিত্র অঙ্কন করতে হয়, লিখবা INPUT, ইনপুট এফ, এই ইনপুট এফ কথাটা লিখে দিবা। তারপর লিখবা গাণিতিক ক্রমের জন্য কি আয়তক্ষেত্রের চিত্র অঙ্কন করতে হয়, এই যে আয়তক্ষেত্রের চিত্র অঙ্কন করে দিলা। C=F-32 ইন্টু 5/9, ঠিক আছে। 4 নাম্বার ধাপে কি করবা, আবার ফলাফল প্রদর্শন করবা সামান্তরিকের চিত্র লিখে, ঠিক আছে। তাহলে লিখবা প্রিন্ট, PRINT, প্রিন্ট সমান কি লিখবা, সমান চিহ্ন দেওয়া যাবে না, প্রিন্ট সি, এখানে প্রিন্ট সি লিখে দিবা, পরে কাজটা শেষ করে দিবা ইন্ট। ওকে, এখানে আমি তোমাদেরকে আরেকটা কথা বলে দেই।
এখানে কি আমরা লিখছি ফলাফল প্রদর্শনের জন্য লিখছি কি প্রিন্ট আউটপুট। তুমি চাইলে এখানে প্রিন্ট আউটপুট কথা লিখতে পারবা। এখানে প্রিন্ট আউটপুট লেখার দরকার নাই, কারণ এখানে যেহেতু সি নামক একটা ভেরিয়েবল আছে, কম্পিউটার সবসময় এই সিটাকেই সে প্রিন্ট করে দিবে। এখানে প্রিন্ট আউটপুট লিখলেও হবে, তোমাকে নাম্বার কাটা দেবে না। সেক্ষেত্রে সবচেয়ে উত্তম হচ্ছে সিটাকে প্রিন্ট করা। ঠিক আছে, আমি তোমাদেরকে মনে হয় বোঝাতে পারলাম। তোমাদেরকে আরেকটা দেখাই, তাহলে তোমরা সুন্দরভাবে বুঝতে পারবা। ঠিক আছে, এখন দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। এই সূত্রটা আমি তোমাদেরকে দেখাবো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো √3/4a²। এটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। ওকে, তাহলে শুরুর জন্য লিখবা কি স্টার্ট, START স্টার্ট। অজানা মানের জন্য লিখবা ইনপুট, INPUT ইনপুট। এই সূত্রের ভিতর তোমার অজানা মান কোনটা? এটা হচ্ছে অজানা মান। কেন? এটা হচ্ছে একটা বাহু। ঠিক আছে, এটা হচ্ছে বাহু, সেক্ষেত্রে এর মান হচ্ছে কি আমার অজানা। তাহলে আমরা এখানে লিখবো কি শুধু লিখবো, স্কোয়ার দেবো না। স্কোয়ার দিলে সেটা গাণিতিক হয়ে যাবে। ওকে, তার মানে এখন লিখবো 3 নাম্বার স্টেপে লিখবো এখানে যে সূত্রটা আছে এই সূত্রটাই এখানে লিখে দেবো, √3/4a²। ঠিক আছে, এখানে আমরা কি লিখবো? এখানে তোমাদের একটা কথা বলে দেই, একটু বোঝার চেষ্টা করো। দেখো এইখানে তো তোমরা প্রিন্ট করছিলা কি এই সূত্রের ভিতর, অর্থাৎ এই 11 নম্বর সূত্রের ভিতর তোমরা প্রিন্ট করছিলা সি, কারণ এখানে সি নামক একটা ভেরিয়েবল দেওয়া ছিল। ঠিক আছে, তার মানে তুমি প্রিন্ট করে দিচ্ছ কি সি। এইখানে তো কোনো ভেরিয়েবল দেওয়া নাই, এই সূত্রের ভিতর কোনো ভেরিয়েবল দেওয়া আছে? নাই, দেওয়া নাই। সেক্ষেত্রে তোমরা কি লিখতে পারো? প্রিন্টের জায়গায় লিখতে পারো PRINT, প্রিন্ট, OUT আউট, PUT আউটপুট, এই কথা লিখে দিতে পারো। ঠিক আছে, তাহলে তোমরা 4 নম্বর ধাপে লিখে দিবা প্রিন্ট আউটপুট, এইভাবে লিখে দিবা। যেহেতু এখানে কোনো ভেরিয়েবল নাই, সেক্ষেত্রে এভাবে লিখে দেবা প্রিন্ট আউটপুট। আবার তোমরা চাইলে একটা ভেরিয়েবল ধরে নিতে পারবা। এখন ভেরিয়েবল কিন্তু ইচ্ছে মতো ধরে নেওয়া যায়। কীরকমভাবে ধরে নেওয়া যায়? এ থেকে জেড পর্যন্ত তুমি যে কোনো একটা ভেরিয়েবল ধরে নিবা, সেটা বড় হাতের হোক অথবা ছোট হাতের হোক, সেটা কোনো ফ্যাক্ট না। ঠিক আছে, অথবা তুমি চাইলে তোমার নামও লিখতে পারো। ধরো আমার নাম হচ্ছে TUSID তৌহিদ, আমি চাইলে লিখতে পারি যে তৌহিদ ইকুয়াল √3/4a², এভাবেও আমি লিখতে পারি। ঠিক আছে, যখন আমি এই সূত্রের সামনে তৌহিদ নামক একটা ভেরিয়েবল নিয়ে নিব, তখন আমরা সেখানে প্রিন্ট করব কিভাবে? PRINT, প্রিন্ট করব কি TAUHID তৌহিদ। এই তৌহিদ কথাটা আমরা এখানে প্রিন্ট করে দেবো। তুমি চাইলে এই ভেরিয়েবলগুলো ইচ্ছা মতো নেওয়া যায়। তুমি চাইলে তোমার নাম লিখতে পারো, তুমি চাইলে তোমার প্রিয়জনের নামও লিখতে পারো, এটা কোনো সমস্যা না, কোনো ফ্যাক্ট না। তোমার পছন্দের ব্যক্তির নামও লিখতে পারো, অথবা এ থেকে জেড পর্যন্ত যে কোনো নাম তুমি লিখতে পারো। একটু বলেই দিলাম। ঠিক আছে, ভেরিয়েবলটা হচ্ছে এখানে একটু স্বাধীনতা আছে, তুমি ইচ্ছা মতো নিতে পারবা। এই ভেরিয়েবল নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করব। সেক্ষেত্রে দেখো, তারপরও আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করে দেই, সেটা হচ্ছে তোমরা গুণের জন্য নিবা AREA, এরিয়া নামক কথাটা লিখে নিবা। আর হচ্ছে ভাগের জন্য ব্যবহার করবা কি AVG, অর্থাৎ এভারেজের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করবা এভারেজ। ঠিক আছে, তাহলে তোমরা গুণের জন্য ব্যবহার করবা এরিয়া, আর ভাগের জন্য ব্যবহার করবা কি এভারেজ। ঠিক আছে, ধরো আমি এই সূত্রের সামনে আমি লিখলাম TAUSID, এই তৌহিদ নামক আমি ভেরিয়েবলটা লিখে নিলাম। তাহলে আমরা এইখানে যেভাবে লিখছি ঠিক 3 নাম্বার স্টেপে ঠিক এভাবে লিখবো TAUSID তৌহিদ ইকুয়াল √3/4a², এভাবে লিখে দেব। ঠিক আছে, এখানে যদি আমি এরিয়া কথা লিখতাম, এরিয়া কথা লিখতাম, তাহলে আমরা এরিয়া ইকুয়াল √3/4a², এভাবে লিখে দিতাম। আশা করি মনে হয় তোমাদেরকে বোঝাতে পারলাম। তাহলে 4 নম্বর ধাপে কিভাবে প্রিন্ট করবা? PRINT, প্রিন্ট করবা তৌহিদ, TAUSID, এভাবে তৌহিদ কথাটা প্রিন্ট করে দেবা। যদি তুমি এরিয়া কথা নাও তাহলে প্রিন্ট করবা এরিয়া। ঠিক আছে, যদি নাও A ইকুয়াল √3/4a², এভাবেও যদি নাও তাহলে প্রিন্ট করবা কি A। তুমি যদি নাও X ইকুয়াল √3/4a², তাহলে তুমি লিখবা কি প্রিন্ট X, এভাবে লিখে দিবা। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। 5 নম্বর ধাপে ইন্ট করে দিবা। ঠিক আছে, এখন তোমরা বলতে পারো যে আমরা তো এই যে বাংলাতে যেগুলো করছি এখানে তো কোনো নাই। হ্যাঁ, এখানেও চাইলে নেওয়া যায়। ঠিক আছে, বাংলাতে আমরা এগুলো তেমন একটা নেই নাই, বাংলাতে সাদা সিধাভাবে আমরা লিখে দিছি। ঠিক আছে, বাংলাতেও একটা ফোল্ডার নেওয়া যায়। এভাবে বাংলাতে যে করতেছো বাংলাতেও, যেহেতু আমরা বাংলা ইংরেজি মিশাচ্ছি না, সেক্ষেত্রে আমরা ওরকম সিস্টেমটা করি নাই। তাহলে দেখো, এটার এখন ফ্লোচার্ট অঙ্কন করব। তাহলে শুরুর জন্য এই ডিম্বাকার চিত্র অঙ্কন করবা, স্টার্ট, START স্টার্ট। ইনপুট মানের জন্য সামান্তরিকের চিত্র অঙ্কন করবা, ইনপুট, INPUT ইনপুট ইকুয়াল কত A,
ইনপুট সমান হচ্ছে কত এ, ও তোমরা সমান চিহ্ন দাও, আমি মুখে বলে ফেলতেছি সমান চিহ্ন, আসলে সমান চিহ্ন দিবা না, স্পেস দিবা। হ্যাঁ, তারপর কি লিখবা, গাণিতিক কাজের জন্য লিখবা আয়তক্ষেত্রের চিত্র লিখবা TAUSID তৌহিদ ইকুয়াল √3/4 a স্কয়ার এভাবে লিখে দিবা। পরে হচ্ছে ফলাফল প্রদর্শনের জন্য লিখবা, ফলাফল প্রদর্শনের জন্য আবার সামান্তরিকের চিত্র অঙ্কন করবা, প্রিন্ট PRINT প্রিন্ট TAUSID তৌহিদ, পরে কাজটা শেষ করার জন্য ইন্ট এভাবে লিখে দিবা। ওকে, আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। তোমরা যদি আগের অঙ্ক দুইটা বুঝে থাকো তাহলে ভিডিওটাকে পজ করে নিজে নিজে করার চেষ্টা করো, তারপর আমার সাথে আনসার মিলাই নেবা। এখন আমরা দেখব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো b/4 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে আমরা একটা এবিজি এভারেজ কথাটা ধরে নিলাম, একটা ভেরিয়েবল ধরে নিলাম। এটা হচ্ছে ইচ্ছা মতো, এটা স্বাধীন, তুমি চাইলে নিতেও পারবা আবার না নিলেও চলবে। তুমি যখন এভারেজ কথাটা অর্থাৎ অতিরিক্ত কোনো ভেরিয়েবল তুমি যদি না নিতে চাও তাহলে সরাসরি 4 নম্বর ধাপে প্রিন্ট করবে কি, প্রিন্ট আউটপুট এভাবে লিখে দিবা। তাহলে দেখো, শুরুর জন্য লিখবা স্টার্ট START স্টার্ট, অজানা মানের জন্য ইনপুট INPUT ইনপুট। এই সূত্রের ভিতর অজানা মান কোনটা, অজানা মান হলো এ এবং বি, এ এবং বি এই দুইটার মান হচ্ছে কি অজানা, তাহলে আমরা লিখব a, b এভাবে লিখে দেব। ঠিক আছে, 3 নাম্বার ধাপে এখানে যেভাবে সূত্রটা লেখা আছে ঠিক এভাবে লিখে দিবা AVG এভারেজ ইকুয়াল b/4 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার, যেভাবে আছে সেভাবে লিখে দিবা। ঠিক আছে, পরে 4 নাম্বার স্টেপে কি করবা, 4 নাম্বার স্টেপে তুমি প্রিন্ট করে দিবা PRINT প্রিন্ট করে দিবা কি AVG এভারেজ, এই কথাটা লিখে দিবা। আর যদি তোমরা এভারেজ ভেরিয়েবলটা যদি না নিতে চাও তাহলে প্রিন্ট করা প্রিন্ট আউটপুট এভাবে লিখে দিবা। 5 নাম্বার ধাপে ইন্ট। আশা করি বোঝাতে পারলাম। শুরুর জন্য লিখবা কি স্টার্ট START স্টার্ট, অজানা মানের জন্য সামান্তরিকের চিত্র অঙ্কন করবা, লিখবা INPUT ইনপুট হচ্ছে কি a, b এভাবে লিখে দিবা। আবার গাণিতিক সূত্রের জন্য লিখবা আয়তক্ষেত্রের চিত্রটা লিখে দিবা কি AVG এভারেজ ইকুয়াল b/4 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার এভাবে লিখে দিবা। আবার কি ফলাফল প্রদর্শনের জন্য সামান্তরিকের চিত্র অঙ্কন করে দিবা, প্রিন্ট PRINT প্রিন্ট হচ্ছে কি AVG এভারেজ, তারপর কি লিখবা ইন্ট। আচ্ছা, তোমাদের আমি আরেকটা করাই দিই, এটা হচ্ছে তোমাদের সর্বশেষ। বাকিগুলো যেগুলো বাকি থাকবে সেগুলো তোমরা নিজে নিজে করার চেষ্টা করবা। এরপরে যদি না পারো আমি তোমাদেরকে ছোট একটা ভিডিও আকারে আনসারগুলো দিয়ে দিব পরবর্তী ক্লাসে। ঠিক আছে, তোমরা ওগুলো নিজে নিজে করার চেষ্টা করবা। আর যারা এটা পারবা, অবশ্য পারতেও পারো, যারা পারবা তারা করে করে দেখো, নিজে নিজে করার চেষ্টা করো। যাদের হয়েছে তারা কমেন্টে বলে দিতে পারো যে আমারটা হয়েছে, আর যারা পারো না তারা দেখো। ঠিক আছে, এটা হচ্ছে 4 নম্বর সূত্র, হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। শুধু এই 4 নম্বর সূত্রটাই 6টা ধাপে শেষ হয়। এটা 5টা ধাপেও শেষ করা যায়, কিন্তু 6টা ধাপে শেষ করলে ভালো হয়। ঠিক আছে, 5টা ধাপে কিভাবে শেষ করতে হয় ওটা দেখাই দিব, 6টা ধাপে কিভাবে শেষ করতে হয় সেটাও দেখাই দিব। ঠিক আছে, দুইটাই দেখাই দিব। ওকে, আর বাকিগুলো যেগুলো আছে সবগুলো 5টা ধাপে শেষ হবে। আর এটা শুধুমাত্র এই 4 নম্বর সূত্রটাই তোমার 6টা ধাপে শেষ হয়। ওকে, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দুইটা। একটা হচ্ছে কি লিখবা এরিয়া AREA, এরিয়া ইকুয়াল লিখবা √√S S মাইনাস A S মাইনাস B S মাইনাস C, এরিয়া ইকুয়াল √S S মাইনাস A S মাইনাস B S মাইনাস C। এটা হচ্ছে একটা সূত্র, এটা হচ্ছে মেন সূত্র। আর একটা হচ্ছে কি অর্ধ পরিসীমা S ইকুয়াল A প্লাস B প্লাস C বাই কত 2। একটা হচ্ছে অর্ধ পরিসীমার সূত্র আর একটা হচ্ছে কি মূল সূত্র। ওকে, এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে দুইটা, যার কারণে এইভাবে 6টা ধাপে শেষ হয়। ওকে, তাহলে শুরুর জন্য লিখবা স্টার্ট START স্টার্ট, অজানা মানের জন্য লিখবা ইনপুট INPUT ইনপুট। এখানে অজানা মান হচ্ছে ABC, এই তিনটা হচ্ছে বাহু, তাহলে লিখবা A, B, C এভাবে লিখে দিবা। 3 নম্বর স্টেপে লিখবা, তুমি চাইলে এটাও আগে লিখতে পারো এটাও আগে লিখতে পারো। তাহলে তুমি অর্ধ পরিসীমাটা আগে লিখলা S ইকুয়াল A প্লাস B প্লাস C বাই কত 2, এটা লিখলা। পরে 4 নম্বর স্টেপে লিখবা এরিয়া AREA, এরিয়া ইকুয়াল √S S মাইনাস A S মাইনাস B S মাইনাস C এভাবে লিখে দিবা। এখানে আগে পিছে হলে কোনো সমস্যা নাই, তুমি চাইলে এরিয়াটাও আগে লিখতে পারো, অর্ধ পরিসীমাটা পরে লিখতে পারো। অর্ধ পরিসীমাটা এই যে আমার মতো আগে লিখতে পারো, এরিয়াটা পরে লিখতে পারো, এটা কোনো সমস্যা না।
ওকে 5 নাম্বার ধাপে প্রিন্ট করবা PRINT প্রিন্ট। এখানে প্রিন্ট করবা কি, এখানে তো দুইটা ভেরিয়েবল আছে, এই একটা ভেরিয়েবল এই একটা ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবল আছে। এখানে প্রিন্ট করবা যে তোমার যে মূল সূত্রটা আছে সেটা প্রিন্ট করবা, AREA এরিয়াটাকে প্রিন্ট করে দিবা, ঠিক আছে। তারপরে কাজটা শেষ করে দিবা ইন্ট। এখানে চাইলে তুমি এসটাকেও প্রিন্ট করতে পারো, তবে না করলে সমস্যা নাই। তুমি চাইলে এরকম এরিয়া কমা এস লিখে দিতে পারো, আর শুধু এরিয়া এভাবে লিখে দিলেও তোমার কোনো কিছু কাটবে না, ঠিক আছে, তোমাকে পুরো নাম্বার দিবে স্যারেরা। ওকে, তাহলে দেখো এটার ফ্লোচার্টটা কিভাবে তৈরি করতে হয়। ফ্লোচার্টটা লিখবা, এই শুরুর জন্য স্টার্ট START স্টার্ট, পরে লিখবা সামান্তর, অজানা মানের জন্য এই সামান্তরিকের চিত্র অঙ্কন করবা, লিখবা ইনপুট INPUT, ইনপুট হচ্ছে কি A, B, C লিখে দিবা। এখানে গাণিতিক সূত্র হচ্ছে দুইটা, তাহলে দুইটা আয়তক্ষেত্রের সূত্র হবে এভাবে লিখবা S ইকুয়াল A প্লাস B প্লাস C বাই কত 2, পরে আবার সামান্তর আয়তক্ষেত্রের চিত্র আঁকাবা, আবার আয়তক্ষেত্রের চিত্র লিখবা এরিয়া AREA এরিয়া ইকুয়াল রুট ওভার S মাইনাস A S মাইনাস বি S মাইনাস সি। তোমরা চিত্রগুলো সুন্দরভাবে আঁকাবা, ওরকম মিল করে আঁকাবা যাতে লেখাগুলো ভিতরে লেখা যায়, ঠিক আছে, এই যে আমার মতো যাতে বাইরে না বের হয়ে যায়, ঠিক আছে, ওভাবে তোমরা চিত্রগুলো অঙ্কন করার চেষ্টা করবা, ছোট বড় করে আঁকাবা না। ওকে, তারপর 5 নাম্বার ধাপে প্রিন্ট করবা PRINT প্রিন্ট করবা কি এরিয়া AREA এরিয়া, 5 নাম্বার ধাপে ইন্ট করে দিবা, ঠিক আছে। এভাবেই করতে হয়, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়টা করতে হয়। আর যদি তোমরা যদি 5টা ধাপে শেষ করতে চাও, তাহলে লিখবা, প্রথম ধাপে লিখবা 1 নম্বর ধাপে স্টার্ট START স্টার্ট, দ্বিতীয় ধাপে লিখবা ইনপুট INPUT ইনপুট ABC, 3 নাম্বার ধাপে দুইটা সূত্র একসাথে লিখে দিবা, একটা হচ্ছে S ইকুয়াল A প্লাস B প্লাস C বাই 2, একটা এরিয়া AREA এরিয়া ইকুয়াল রুট ওভার S মাইনাস A S মাইনাস B S মাইনাস C, এভাবে দুইটা সূত্র একসাথে লিখে দিবা। 4 নাম্বার ধাপে প্রিন্ট করবা PRINT প্রিন্ট করবা কি এরিয়া AREA এরিয়া কথা প্রিন্ট করে দিবা। 5 নাম্বার ধাপে কাজটা শেষ করে দিবা ইন্ট। হ্যাঁ, আর তাহলে এই ফ্লোচার্টটা কি শুরুর জন্য লিখবা, এটা অজানা মানের জন্য লিখবা ABC, হ্যাঁ, তারপর লিখবা দুইটা সূত্রের জন্য একটু বড় করে আঁকাবা, একটা S এর মান লিখে দিবা A প্লাস B প্লাস C বাই 2, আর একটা হচ্ছে AREA এরিয়া ইকুয়াল এরিয়ার মানটা লিখে দিবা। তারপরে 4 নাম্বার ধাপে কি করবা, প্রিন্ট PRINT প্রিন্ট এরিয়া AREA এরিয়া দেন ইন্ট, এভাবে লিখে দিবা। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। এখন দেখো, এখান থেকে আমি তোমাদেরকে দেখাইছি এই ত্রিভুজের এই চারটা, অর্থাৎ 4টা ত্রিভুজই আমি তোমাদেরকে দেখাই দিছি, এবং সর্বশেষটা দেখাইছি বর্গক্ষেত্রের এটা দেখাইছি, আর হচ্ছে কি দেখাইছি কি আয়তক্ষেত্রের পরিসীমা, এই কয়টা দেখাইছি। এখন বাকিগুলো যেগুলো বাকি আছে সেগুলো তোমরা নিজে নিজে করার চেষ্টা করবা, আর তারপরেও আমি এগুলোর আনসার একটা ছোট একটা ক্লাস বানিয়ে তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। সেই পর্যন্ত ভালো থেকো, ধন্যবাদ।